শামসুন নাহার মাহমুদের কথা উঠলে বেগম রোকেয়ার কথা আসে, এবং বেগম রোকেয়া ওনাকে চিনেছিলেন এই শামসুন নাহার, আর শামসুন নাহারও ওনাকে ওইভাবে ভালোবেসেছিলেন। এবং বেগম রোকেয়ার যে উত্তরাধিকারী, প্রকৃত উত্তরাধিকারী শিক্ষাক্ষেত্রে, নারীর অগ্রগতি, নারীর মুক্তির ক্ষেত্রে, এই উত্তরাধিকারী হচ্ছেন যথার্থ এবং প্রথম উত্তরাধিকারী আমার মনে হয় শামসুন নাহার মাহমুদ। ওনার ভাবগুরু ছিলেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া তাকে একটা চিঠি লিখেছিলেন। তিনি লিখেছেন যে তোমার সাথে তো আমার দেখা হয় নাই, কিন্তু আমি বিহার অঞ্চলে নদীপথে একদিন সন্ধ্যায় যাচ্ছিলাম, আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, বনপথ একেবারে নির্জন অন্ধকার, নদীর পথে আমরা যাচ্ছি, তার মধ্যে মৃদু কেয়া ফুলের সৌরভ পেলাম। আমার মনে হলো যেন তোমার সৌরভ ওই রকম মৃদু কেয়া ফুলের মতো। উনি একমাত্র মুসলিম মহিলা প্রথম মাস্টার্স ডিগ্রিধারী মেম্বার ন্যাশনাল অ্যাসেম্বলি ছিলেন। বেগম নাহার is perhaps the first Muslim lady in India to take to journalism. ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে ছাত্রীনিবাস ছিল না। প্রথম যখন ছাত্রীনিবাস হলো সেটার নাম দেওয়া হলো রোকেয়া হল, পরের যেটা দেওয়া হলো শামসুন নাহার হল। কিন্তু ভুলে যাচ্ছেন বর্তমান প্রজন্ম, তারা কে এটা ভুলে যাচ্ছে এবং তারা কি করেছেন এটা কিন্তু ভুলে যাচ্ছে। বেগম রোকেয়া সম্পর্কে পড়াশোনা করেছি, আমাদের পাঠ্য বইয়ে এটা কখনোই অন্তর্গত ছিল না, কিংবা তার সম্পর্কে খুব পার্সোনালি বা ব্যক্তিগতভাবে আমার জানার সুযোগটা হয়নি। যখন সমাজের প্রত্যেকটা মানুষ চিন্তা করতো নারীদেরকে কিভাবে ঘরের মধ্যে আটকে রাখা যায়, তখন বেগম শামসুন নাহার মাহমুদের মতো নারীরাই সেই সমাজের শৃঙ্খল ভেঙে আমাদেরকে আজ পর্যন্ত এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছে। বেগম রোকেয়ার উত্তরসূরি ছিলেন শামসুন নাহার মাহমুদ। আমরা মনে করি শামসুন নাহার মাহমুদের অনেক পরের হলো আমরা তারই উত্তরসূরি। বেগম রোকেয়া আর বেগম শামসুন নাহারের স্বপ্ন অনেকখানি বাস্তবায়ন হয়েছে, কিন্তু এখনো অনেক পথ বাকি আছে। আমার বাবা এবং আমার ফুপু, ওনাদের জন্ম হচ্ছে গুথুমাতে, পরশুরাম, ফেনী। শামসুন নাহার মাহমুদের যখন মাত্র 6 মাস বয়স তখন তার পিতা মারা যান, তার ভাই তখন 3 বছর। ওনার মা ছেলে মেয়েকে নিয়ে আশ্রয় নেন নানাবাড়িতে, নানাবাড়ি চট্টগ্রামে। খান বাহাদুর আব্দুল আজিজ তার নাম, উনি ইন্সপেক্টর অফ স্কুলস ছিলেন। উনি অত্যন্ত প্রগতিশীল ব্যক্তি ছিলেন। খাস্তগীর মেমোরিয়াল স্কুলে শামসুন নাহারকে ভর্তি করে দিলেন। তার বয়স 10 বছর হয়ে গেছে, তখন কথা উঠলো যে এখন তাকে আর পড়ানো যাবে না, তাহলে তার বিয়ের অসুবিধা হবে। তো উনি বাড়িতে বসে পড়তেন। শামসুন নাহার মাহমুদ বলছেন যে একটা টেবিলের ওপরে পর্দা টানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষক ওই পাশে, এই পাশে আমি, উনি কি বলছেন আমি কি বুঝছি কে জানে, আবার খাতা পর্দার নিচ দিয়ে দিতে হচ্ছে, জ্যামিতির বিষয়ে সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে কি আঁকছেন, আমি কি আঁকছি। এবং অবশেষে উনি প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন এবং সেখানেও দেখা গেল যে উনি 4টা বিষয় লেটার সহ স্টার মার্ক পেয়ে পাশ করেছেন। এরপরে তো তার পক্ষে আর পড়াশোনা সম্ভব নয়, কলেজে কি করে পড়বেন, স্কুলেই তো পড়তে পারছেন না। তখন তিনি অনশন ধর্মঘট করেছিলেন। সেই অনশন ধর্মঘটের পরে সবাই বিচলিত হলো, কি করা যায়, মেয়েকে কেমন করে পড়ানোর বন্দোবস্ত করা যায়, বিয়ে দেওয়া যাক তাহলে হয়তো পড়াশোনার বন্দোবস্ত হবে। বেগম শামসুন নাহার মাহমুদের গার্জিয়ানরা যখন ওনার বিয়ের জন্য পাত্র খুঁজছিল, বলেছে যে যে পাত্র আমাদের মেয়েকে পড়াশোনা করাবে সেই পাত্রের সাথেই বিয়ে দেব। সে পাত্র পাওয়া গেল সৌভাগ্যক্রমে, ওয়াহিদুদ্দিন মাহমুদ ডাক্তার, তিনি এই বিয়েতে রাজি হলেন। উনি অত্যন্ত নরম প্রকৃতির মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, এবং উনি সব সময় আমার ফুপুকে সাপোর্ট দিতেন। একটা জিনিস আমি বলি, আমি জানি না এটা আমি ঠিক বলছি কিনা, আমার স্মৃতিতে যতটুকু হয়, ফুপু আমার ব্লাউজ আমার ফুপা সেলাই করে দিতেন। ওই যে বোতাম থাকে না, বোতাম খুলে যায়, হয়তো একটা বোতাম, ওটা উনি, এটা মানে একটা অসাধারণ ব্যাপার, আমি ভাবতেই পারি না। আমার দাদা ভাই কিন্তু ছিলেন অত্যন্ত উদার এবং স্ত্রীর শিক্ষা, ওনার স্ত্রী শেষ পর্যন্ত MA পাশ করেছেন। উনি যদি পিছে না থাকতেন এটা কোনোদিনও হতো না। মানে সংসারের হালটা উনি ধরাতে বেগম শামসুন নাহার মাহমুদ এগিয়ে যেতে পেরেছেন।
সারা জীবন আমি শুনেছি, আমার এটা চাচার কাছ থেকে, আমার বাবার কাছ থেকেও গল্প শুনতাম, ওই একই জিনিস, খাওয়ানো দাওয়ানো আমার দাদাভাই বেশি করতেন যাতে দাদু বেশি সময় দিতে পারে বাইরে। দায়িত্ব নিলেন, কলকাতায় নিয়ে চলে গেলেন এবং কলেজে ভর্তি করে দিলেন। সেটা একটা অদ্ভুত দৃশ্য, উনি খুব কৌতুকের সাথে বর্ণনা করেছেন যে অতি প্রত্যুষে ডাল ভাত রান্না করে খেয়ে বাসে করে যেতাম, তারপরে সারাদিন তো ওখানে থাকতে হতো, সন্ধ্যায় ফিরতাম, অভুক্ত থাকতে অনেক সময়। পয়সা যেটা নিয়ে যেতাম সেটা এই অন্য মেয়েরা, সেই কলকাতার অভিজাত মেয়েরা, চট্টগ্রামের মেয়েরা তো সহনশীল ছিল, কলকাতার অভিজাত মেয়েরা একটা বোরখা পরা মেয়ে, বিবাহিত মেয়ে পড়তে এসেছে তাদের সাথে, সেটা তাদের কাছে একটা হাস্য কৌতুক রঙ্গরসের ব্যাপার ছিল। তারা কখনো বোরখা লুকিয়ে ফেলতো, কখনো পয়সাটা সরিয়ে নিত। এর মধ্য দিয়ে তিনি পরীক্ষাটা দিলেন। পরীক্ষার ফল দাঁড়ালো এই যে মেয়েদের মধ্যে তিনি প্রথম হলেন। প্রাইভেট দিয়ে বিএ পাশ করলেন, প্রাইভেট দিয়ে বাংলায় এমএ পাশ করলেন। সবচেয়ে বড় ঘটনাটা ঘটলো 1932 সালে, যখন শামসুন নাহার মাহমুদ বিএ পাশ করলেন প্রাইভেট পরীক্ষা দিয়ে। তিনি হচ্ছেন প্রথম বিবাহিত মুসলিম মহিলা যিনি গ্র্যাজুয়েশন করেছেন। তার সম্বর্ধনার জন্য রোকেয়া তার স্কুলে একটা আয়োজন করেছেন, একটা বড় আয়োজন, প্রায় 300 মহিলা। সেখানে রোকেয়া যে বক্তৃতাটা দিয়েছেন, সেই বক্তৃতায় তিনি বলেছেন যে আমার পদ্মরাগ উপন্যাসে আমি কল্পনা করেছিলাম ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট এরা মেয়েদের মধ্যে থেকে বেরিয়ে আসবে। উনি কিন্তু বেগম রোকেয়া স্কুলে কোনোদিন পড়েননি, কিন্তু বেগম রোকেয়া ওনার গুরু। উনি যখন গ্র্যাজুয়েশন করলেন, বিএ পরীক্ষা দিলেন, তখন বেগম রোকেয়া একটা সম্বর্ধনা দিয়েছিল এবং বলেছিল যে আমি যে স্বপ্ন দেখেছি মহিলা ম্যাজিস্ট্রেট, মহিলা পাইলট, এটা হয়তো খুব শীঘ্রই এটা বাস্তবে রূপান্তরিত হবে। বেগম রোকেয়ার মৃত্যুর পর বেগম রোকেয়ার কথা মানুষকে বলা, মানুষকে জানানো, তার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য অনুপ্রাণিত করা, এসব কাজে শামসুন নাহার মাহমুদ বিশেষ অবদান রেখেছেন। ওই বছরেই কিন্তু রোকেয়া মারা গেলেন, ওইটাই তার শেষ উপস্থিতি এবং বক্তৃতা। আর রোকেয়ার মৃত্যুর পরে এই কলকাতার অ্যালবার্ট হলে, যেটা পরে কফি হাউস হয়েছে, সেই অ্যালবার্ট হলে নাগরিক স্মরণ সভা হয়। সেই সভায় আমাদের বেগম শামসুন নাহার মাহমুদ প্রথম প্রকাশ্যে বক্তৃতা করেছেন। এই মিলটা আছে এবং রোকেয়ার যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার তিনি বহন করেছেন। আচ্ছা, এই উত্তরাধিকারটা কি? এই উত্তরাধিকারের সঙ্গে বিদ্যাসাগরের উত্তরাধিকারের মিল আছে। তো আমি দেখি এইভাবে যে সমাজ সেবা, সমাজ সংস্কার, নারীর মুক্তি, এ সমস্ত কথা বলা হয়, এটা সবই সত্য। এরা তাই করেছেন, সেবা করেছেন, মুক্তির কথা ভেবেছেন, সংস্কারের কথা ভেবেছেন। কিন্তু যে কাজটা তারা করছেন সেটা অনেকটা বিদ্রোহের কাজ, অনেকটা বৈপ্লবিক কাজ আমি বলবো। সেটা হলো যে তারা পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে লড়ছিলেন। রোকেয়া লড়ছিলেন, শামসুন নাহার মাহমুদও লড়ছিলেন নিজের মতো করে। রোকেয়া তো একটা অত্যন্ত বিরূপ পরিবেশে বড় হয়েছেন। তার পিতার সঙ্গে পিতা তাকে শিক্ষায় উৎসাহিত করেনি। তাদের বাড়িতে উর্দু ভাষার প্রচলন ছিল, পিতার একাধিক বিবাহ ছিল এবং রোকেয়া পড়াশোনা করবেন এটা তার পিতা কখনো পছন্দ করেননি। রোকেয়ার জীবনী অনেক লেখা হয়েছে, নানানভাবে লেখা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় তার সর্বশ্রেষ্ঠ রচনাটা, ছোট্ট রচনা, সেটা শামসুন নাহার মাহমুদ লিখেছেন। এবং ওই বইতে যে একটা ছবি আছে, মনে রাখবার মতো ছবি, সেটা হলো যে গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন হারিকেনের আলোতে ভাই বোন পড়ছে, রোকেয়াকে তার বড় ভাই পড়াচ্ছেন, তারা গোপনে লুকিয়ে লুকিয়ে পড়ছে। এই যে একটা ছবি, এই ছবিটা ওই সমাজের কথা বলে এবং পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে যে তারা লড়ছিলেন সে কথাও বলে। তো ওই রকম সম্পর্ক কিন্তু আমরা এই শামসুন নাহার মাহমুদের সঙ্গে তার ভাই হাবিবুল্লাহ বাহারেরও দেখেছি। তো এই যে এই মিলটাও আছে। লেডি ব্রেভন কলেজ কলকাতার নামকরা কলেজ,
তখন শেরে বাংলা একে ফজল হক চিফ মিনিস্টার এবং শিক্ষামন্ত্রী। তো উনি আমার ফুপুকে বললেন যে আপনি এই কলেজে জয়েন করেন। তা আমার ফুপু বললেন যে আমি জয়েন করব কি, আমি তো এমএ পাস করিনি এখনো, এমএ পাস না করলে তো প্রফেসর হওয়া যায় না। শেরে বাংলা বললেন যে আপনি জয়েন করেন, একই সাথে আপনি এমএটা কমপ্লিট করে ফেলেন। তারপরে আমার ফুপু লেডি ব্রেভেন কলেজে জয়েন করলেন এবং উনি ছিলেন প্রথম বাংলার হেড এবং উনি পার্টিশন পর্যন্ত ওইখানেই ছিলেন। নারী ভোটাধিকার, বাঙালি নারী ভোটাধিকারের জন্য উনি কিন্তু প্রচন্ড সংগ্রাম করেছেন, বিশেষ করে বাঙালি মুসলিম নারীর ভোটাধিকারের জন্য। আজকে যে মহিলার ভোট দিচ্ছে এটা কিন্তু ওনার অবদান। উনি লেখিকা। বেগম রোকেয়া সম্বন্ধে অনেকেই বই লিখেছে, কিন্তু ওনার জীবনী বেগম রোকেয়া সম্বন্ধে আমার মনে হয় সবচেয়ে পরিচিত বা উল্লেখযোগ্য। তাছাড়া উনি নজরুলকে যেমন দেখেছি, নজরুল সম্বন্ধে কিছু স্মৃতিকথা আছে। উনি ভ্রমণ কাহিনী লিখেছেন, আমার দেখা তুরস্ক, এবং শিশু শিক্ষা নিয়ে ওনার একটা বই আছে যেটা রবীন্দ্রনাথও কিন্তু এটার এন্ডোর্স করছে। শিশুর ব্যাপারে তার অত্যন্ত আগ্রহ ছিল। তার বইগুলোর নাম দেখলেও আমার বোঝা যায় যে প্রথম বই হচ্ছে পূর্ণময়ী, যেখানে মুসলিম মহিলাদের, পুণ্যবতী মহিলাদের জীবন কাহিনী আছে। পরের বই হচ্ছে বেগম মহল, যেখানে আরেকটু নেমে এসছেন। আরও পরের বই হচ্ছে শিশু শিক্ষা বিষয়ে। এই যে ধাপে ধাপে তার অগ্রসর হচ্ছেন। পর্দার কারণে স্কুলের পড়া শেষ করতে পারেননি। পরবর্তী জীবনে তিনি ভ্রমণে যাচ্ছেন। পাকিস্তানের একটা প্রতিনিধি দল, 30 জনের প্রতিনিধি দল তুরস্কে গেল, মধ্যপ্রাচ্যের আর কোথাও গেল। তিনি তার ডেপুটি লিডার ছিলেন এবং তিনি ফিরে এসে আমার দেখা তুরস্ক নামে একটা অসাধারণ বই লিখেছেন এবং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ একটা উক্তি, সেটা হলো এই যে সাহিত্যের সাহায্য ছাড়া শিশুকে যথার্থ শিক্ষিত করা যাবে না। আমার ফুপু এত কিছু করেছেন, এত জায়গায় গেছেন, কিন্তু বাইরে থেকে আসলে এসে উনি গল্প করতেন। এই মিসেস রুজভেল্ট এই কথা বললেন, অমুক এই বললো, এই সভায় এই হলো। উনি সমাজ সেবা করেছেন। নিখিল বঙ্গ মুসলিম মহিলা সমিতি, উনি এটার সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, যেটা এখন বর্তমানে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, এটা আগে পাকিস্তানে হয়েছে, এটা উনি ফাউন্ডার একজন। কিন্তু তিনি একাকী বড় হতে চাননি, সেজন্যই কিন্তু সাহিত্য চর্চা, সেজন্যই কিন্তু তিনি শিশুদেরকে সাহিত্য পাঠে উৎসাহিত করতে চাচ্ছেন। সেজন্যই কিন্তু তিনি সংঘে যাচ্ছেন, সভা সমিতিতে যাচ্ছেন। উনি অনেক সাহিত্য সভায় যেতেন। আমারও কোনো সভায় যোগদানের সুযোগ হয়েছে, বাংলা একাডেমি হোক বা অন্য কোনো জায়গায় হোক। তো ওনার যে একটা পার্সোনালিটি ছিল, ওনার যে একটা ওনাকে দেখলেই মনে হতো একটা মানুষটাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সালাম জানাই। শামসুন নাহার মাহমুদ ওই যে আপোয়া বলে একটা সংগঠন হচ্ছে, অল পাকিস্তান উইমেন্স অ্যাসোসিয়েশন, সেইটার তিনি সহসভাপতি হচ্ছেন পূর্ব পাকিস্তান থেকে। তারপরে দেখা যাচ্ছে যে তিনি লেডিস ক্লাব যেটা এখন আছে সেইটা গঠনে উদ্যোগী হচ্ছেন এবং তার সভানেতৃত্ব করছেন। হাবিবুল্লাহ বাহার তো অত্যন্ত মেধাবী মানুষ। কলকাতাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন হয়েছেন, তার অধিনায়কত্বে ওই ক্লাব এ ডিভিশনে উঠেছে। খেলাধুলা, সাংবাদিকতা, লেখক লেখিকাদের সঙ্গে যোগাযোগ এবং রাজনীতির সঙ্গে সম্পর্ক। এবং উনি ক্যালকাটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের উনি ক্যাপ্টেন ছিলেন ইন দ্য গোল্ডেন ডেজ। সাহিত্য, সংস্কৃতি এবং পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম, এইসব কাজে উনি বাল্যকাল থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত উনি যুক্ত ছিলেন। এবং সেটা আমার মনে হয় আমাদের জন্য, পরিবারের জন্য একটা গৌরবের বিষয় বলে আমি মনে করি। তিনি মুসলিম লীগের আন্দোলনে যোগ দিয়ে লাহোরে চলে গেছেন 1940 সালে, লাহোর প্রস্তাব যখন উত্থাপন করা হয়। হাবিবুল্লাহ বাহার আরেকটা মস্ত বড় কাজ করেছেন, সেটা হচ্ছে বুলবুল নামে একটা
পত্রিকা বার করলেন ভাই বোনে মিলে। এই যে রোকেয়ার ভাই বোনের যে মিলটা, সেইটা এইখানে আবার আমরা দেখছি। এই পত্রিকা 1933-এ বেরোলো, তখন হাবিবুল্লাহ বাহারের বয়স কত, 27-28 বছর হবে। দুই ভাই বোনে মিলে যুগ্ম সম্পাদনায় এই পত্রিকাটা বেরোলো, বুলবুল। উনি ছিলেন সম্পাদক। বুলবুল নামে একটা পত্রিকা বের হতো, আমার দাদা মানে ওনার ভাই এবং উনি মিলে, নাহার ও বাহার মিলে এই পত্রিকাটা প্রকাশ করতেন। এবং আমি একটু পড়ছি এখানে, জি, এখানে বলা হয়েছে যে বেগম নাহার ইজ পারহ্যাপস দ্য ফার্স্ট মুসলিম লেডি ইন ইন্ডিয়া টু টেক টু জার্নালিজম। তখনকার পত্রিকায় কিন্তু এত বড় কথা বলা হয়েছে। এবং এই পত্রিকাটা কিন্তু ধর্ম স্বাধীনতায় অত্যন্ত বিশ্বাস করত। এবং রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল এবং তখনকার দিনে যত লেখক আছেন হিন্দু মুসলমান এই পত্রিকায় কিন্তু লিখেছেন। এবং সে মুসলমান তরুণ লেখকদের লেখাগুলো, কবিতার বই, গদ্যের বই, এরা তারা প্রকাশ করতে থাকলেন। তো এই যে ভাই বোনের যোগাযোগ, এইটা চলছিল। এবং বুলবুল একটা অসাধারণ কাজ। সেই পত্রিকাতে রবীন্দ্রনাথ লিখেছেন, শরৎচন্দ্র লিখেছেন, প্রমথ চৌধুরী লিখেছেন, অন্নদা শঙ্কর রায় লিখেছেন, আবার নজরুল ইসলাম আর যারা মুসলমান লেখক এরা তো লিখছেনই। তো এই যে অসাম্প্রদায়িক একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন। আবার উনি ওদিকে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতিরও সদস্য। নজরুল দুবার চট্টগ্রামে গেছেন, একবার 27 সালে 1987, একবার 1929-এ। দুবারই কিন্তু এদের বাসাতেই উঠেছেন। এই তার বই সিন্ধু হিন্দোল কবিতার বই তিনি বাহার নাহারকে উৎসর্গ করেছেন। এবং উৎসর্গের চমৎকার একটা লাইন আছে, তোদের দুজনের মধ্যে কে বলে বড়, বাহার আনে গুলবাগে গুল, নাহার আনে আলো। তো এই গুলবাগে গুল আনে একজন, আরেকজন আনে আলো। তো নাহার আলো এনেছেন, কিন্তু ব্যক্তিগত আলো নয়, এই আলো তিনি আলোকিত করতে চেয়েছেন সবাইকে, সমাজে পরিবর্তন আনতে চেয়েছেন। ওনাদের মধ্যে সততা ছিল দুজনের মধ্যে। আর বন্ধু বান্ধবদের প্রতি যে শ্রদ্ধা জানানো, শ্রদ্ধা দেখানো, ভালোবাসা, পায়ে ধরে সালাম করা, এই জিনিসগুলি বলবো না। ওনাদের যে জীবন, সেই জীবন মানুষ যদি ফলো করে, মানুষ যদি সে সম্পর্কে জানে, সে সম্পর্কে বোঝার চেষ্টা করে এবং সে ফলো করতে চেষ্টা করে, তাহলে আমার মনে হয় সকলের জন্যই সেটা হবে মঙ্গলজনক। উনি কিন্তু প্রথম মহিলা যিনি রাজনীতিতে নেমেছিলেন। উনি 62-তে পার্লামেন্টের মেম্বার হলেন আইয়ুব আমলে। 6 জন মহিলা ছিলেন, তার মধ্যে ইস্ট পাকিস্তানের 3 জন, ওয়েস্ট পাকিস্তানের 3 জন। তো 3 জনের মধ্যে উনি ছিলেন, বেগম রোকেয়া আনোয়ার ছিলেন, এরা অপোজিশনের মেম্বার ছিলেন, আর একজন ছিলেন উনি সরকারি দলের। তো ওই সময় ওনার অ্যাক্টিভিটি বেশ দেখার সুযোগ হয়েছে। আর আমি পাকিস্তান পার্লামেন্টের একটা সেশন ঢাকাতে হতো বছরে একবার, 1 মাস, 1.5 মাস, 2 মাস এরকম হতো। তো ওরা অবশ্য বাজেট সেশন করতে দিত না, অফিসিয়ালি কিছু বলতো না, কিন্তু বাজেট সেশন ঢাকাতে হয়নি পাকিস্তান পার্লামেন্টে। তো ওই সময় আমি সামহাও রাদার আমাকে রেডিও থেকে যোগাযোগ করা হলো যে আপনি পার্লামেন্টের ইন্টারপ্রেটারের কাজ করবেন। তো পার্লামেন্টের তো 3টা ভাষা ছিল, বাংলা, উর্দু আর ইংরেজি। যে কোনো একটা ভাষায় যখন কেউ বলছে তখন সঙ্গে সঙ্গে সেটা আবার ইন্টারপ্রেটার অন্য 2টো ভাষায় তর্জমা করছে। তো ওই সেশনে ঢাকা 1 মাস, 1.5 মাস, 2 মাস আমি যেতাম। তো ফুপু আমার তখন পার্লামেন্টের মেম্বার, সেশন হচ্ছে করিডোর দিয়ে, মেম্বাররা কেউ হয়তো ভেতরে ঢুকছে বা বার হচ্ছে, বা কফি খেতে 2 জন মেম্বার হয়তো গেল কফির ইয়েতে জায়গায়। তো তখন আমার সাথে অনেক সময় আমার ফুপু আমাকে পরিচয় করে দিয়ে অমুক বলতে যে আমার ভাইয়ের ছেলে। তা আমার তখন খুব গৌরব ফিল করতাম, ভালো ফিল করতাম যে এত পার্লামেন্টের এত মেম্বার, তাদের সাথে অনেকের সাথে পরিচয় করে দিচ্ছে। তারপরে মিনিস্টাররাও অনেকে ছিলেন, তখন ভুট্টো তখন ফরেন মিনিস্টার হয়নি। উনি আমাকে মানে বলতেন, গল্প বলতেন যে দাদু জানো কিভাবে আমরা ভোট করি, বলে কি যদি কোনো কিছু আমাদের একটা ইস্যু আসে
তখন যারা হ্যাঁ তারা হাত তোলে, আর যারা না তারা হাত নামিয়ে রাখে। তো আমি বললাম যে দাদু আর কি করো তোমরা, কেমন করে দেখাও? বলে কি আমরা অনেক সময় সাইড করি। তো সাইড কি? বলে আমরা যারা হ্যাঁ তারা একদিকে চলে যাই, আমরা যারা না তারা আরেক দিকে চলে যাই। তো আমি আবার জিজ্ঞেস করতাম যে তোমাদের ধাক্কাধাক্কি লাগে না? কারণ আমার কাছে তখন মনে হতো এতজন মানুষ আসা যাওয়া করছে, তো আমি আবার বলতাম যে তোমাদের ধাক্কাধাক্কি লাগে না? বলে না না, আমরা খুবই সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে যাই। আমি ওনাকে দেখেছি, উনি আসলে ওই পার্লামেন্ট সেশনে তো অনেক সময় ইনফর্মাল ফর্মাল নানান রকম, ভুট্টোকে আমি দেখেছি উনি আসলে দাঁড়িয়ে যেতেন। আমাদের দেশে ব্রিটিশ ল বিদ্যমান এবং কিছু কিছু ক্ষেত্রে মুসলিম ল ব্রিটিশ লকে সুপারসিড করে। তো একটি মুসলিম ল যেরকম আছে পৃথিবীর বিভিন্ন দেশে, ভারতেও যেরকম আছে যে মুসলমান হলে 4 বিবাহ জায়েজ, কিন্তু আমাদের দেশে লয়ের কিছুটা পরিবর্তন আছে। সেটা হলো যে একাধিক বিবাহ পারমিসেবল, বাট ডেফিনেটলি প্রথম স্ত্রীর লিখিত অনুমতি লাগবে। তো বেগম শামসুন্নাহার মাহমুদী কিন্তু এই লয়ের রচয়িতা এবং উপস্থাপিকা পাকিস্তান পার্লামেন্টে। এই জাতীয় পরিষদ থেকে ওই যে মেয়েদের বিবাহ এবং তালাক সংক্রান্ত, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত যে আইনটা পাশ হয়েছিল, সেইখানে তার ভূমিকা ছিল। এই যে আইনটা বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের আইন, এটা একটা বৈপ্লবিক ঘটনা। বিরোধিতা, চরম বিরোধিতা হয়েছে, কিন্তু এটা পাশ হয়েছে। শামসুন্নাহার মাহমুদ ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দিয়েছেন এবং ইতিহাস থেকে প্রমাণ দিয়েছেন যে এইটা ইসলাম সম্মত। পুরুষ ইচ্ছে করলেই 3 তালাক দিয়ে স্ত্রীকে তালাক দিতে পারল না, এবং এতিম যে শিশুরা, তারা যে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হবার যে ব্যবস্থা ছিল, শরীয়তি ব্যবস্থা বলতে হতো, সেইটা থেমে গেল। মেয়েদের শিক্ষা, মেয়েদের অগ্রগতি, মেয়েদের সংগ্রাম, এই সব কিছুর সাথে বেগম রোকেয়া বিশেষভাবে যুক্ত ছিলেন, এবং মেয়েদের সামনে নিয়ে যাওয়া, মেয়েদের লেখাপড়া করানো, মেয়েদেরকে ঘর থেকে বার করে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করা, এগুলো বেগম রোকেয়া করেছিলেন। এবং বেগম রোকেয়ার পরে আর কোনো মহিলা যদি এই কাজে তার আদর্শকে অনুসরণ করে থাকেন, তার আদর্শকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করে থাকেন, তাহলে তার পরবর্তী স্থানই আসে শামসুন্নাহার মাহমুদের। দেশের জন্য চিন্তা যে করতেন, এটা তো ওনার কার্যক্রম থেকেই বোঝা যাচ্ছে। সাথে উনি সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। দেশের জন্য যে জীবন দিতে হয়, এটা বোধহয় আমার বাবাকে শিখিয়ে গেছিলেন। এই জন্য আমার বাবা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। শামসুন্নাহার মাহমুদের প্রথম সন্তান মামুন মাহমুদ। মামুন মাহমুদও কিন্তু শামসুন্নাহার মাহমুদের এই উত্তরাধিকারটাকে বহন করছিলেন। সে মামুন মাহমুদ কিন্তু পুলিশের চাকরি পেয়েছেন, কিন্তু পুলিশের চাকরি হিসেবে অসাধারণ তার তৎপরতা ছিল। 69-এর অভ্যুত্থানের সময়ে মামুন মাহমুদ ঢাকা শহরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, তিনি ওই যে ইকবাল হলে, তখনকার ইকবাল হলে যে ছাত্র সংগ্রাম পরিষদের সিদ্ধান্তগুলো হচ্ছে, কি হচ্ছে, এগুলো জানার জন্য ওখানে যাচ্ছেন পুলিশের গাড়ি নিয়ে, পুলিশের এসপি হিসেবে। এবং 24শে জানুয়ারি, যেটাকে বলা হয় অভ্যুত্থানের দিবস, সেই দিবসে তিনি ওই যে সিদ্ধান্ত ওরা নিয়েছে ছাত্ররা, যেটাকে এখন আপাতত এই আন্দোলনটাকে স্থগিত করতে হবে, কেননা অভ্যুত্থান হয়ে গেছে। তো ওই যে বিবৃতিটা, সেইটে কেমন করে খবরের কাগজে অবশ্যই নেওয়া যাবে। কারফিউ চলছে রাত্রিবেলা। মামুন মাহমুদের গাড়িতে করে মতিউর রহমান, এই প্রথম আলোর সম্পাদক, বলেছেন সাক্ষাৎকারে যে মামুন মাহমুদের আমাদেরকে গাড়িতে করে সংবাদ অফিসে নিয়ে গেলেন, আমরা সংবাদ অফিসে ওই খবরটা পৌঁছে দিলাম। এসপির গাড়িতে ওখানে যাচ্ছেন। তো তখন মনেমুখা এইসব জানতেন, এইসব শাস্তি হিসেবে মামুন মাহমুদকে ময়মনসিংহে এসপি করে পাঠিয়ে দিলেন। তারপরে উনি রাজশাহীতে যান, প্রমোশন পেয়ে যান ডিআইজি। সেখানেও 3রা মার্চ আর্মি গুলি করে কয়েকজন মারা যায়। এবং রাজশাহীতে প্রথম কালো পতাকা আমার আব্বার অফিসে এবং বাসায় তোলা হয়। তো পুলিশ অফিসার হয়ে উনি কিন্তু প্রতিবাদ করতেন এটা, এবং এটা দাদির কাছ থেকে পাওয়া। আমি বলবো কেন,
ওই যে যখন সিলেট রেফারেন্ডাম হচ্ছিল তখন আমার আব্বা কিন্তু ওখানে যান কাজ করতে সিলেটের জন্য, এবং আমার দাদি পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে জিতে আসিস, খালি দুটো লাইন বলেছিলেন যে জিতে আস। উল্লেখ করার মতো ঘটনা অবশ্যই যে মা ছেলে দুজনেই স্বাধীনতা দিবস পুরস্কার পাচ্ছে বাংলাদেশ থেকে। আমার চাচা আবার ওই পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টিমে প্র্যাকটিস করতে যেতে হতো, যখন কোনো ন্যাশনাল ক্রিকেটই আসতো আমাকে সাথে নিয়ে যেত। ওখানে কিন্তু কোনোদিন কোনো মেয়েরা যায় না। আমি যদিও ছোট ছিলাম, আমার মনে আছে যে বড় বড় ক্রিকেট প্লেয়ারদের পরে বুঝি যারে এরা তো খুব বড় বড় প্লেয়ার ছিলেন, কিন্তু ওখানে আমাদের সবসময় নিয়ে, এবং এটা কিন্তু দাদা ভাইয়ের শিক্ষা থেকেই আসা। দাদা দাদির পরিবারে বাঙালি দেশপ্রেমের যে একটি কালচার, যে একটি ভাবনা, সেটা বরাবরই উপস্থিত ছিল আমার বড় চাচার মাধ্যমে। আমার বাবা আপনার স্বাধীনতার আগেই উনি পাকিস্তান ক্রিকেট টিমের সদস্য ছিলেন, উনি ইন্টারন্যাশনালি খেলতেন, বাট সেক্ষেত্রে ওনাকে যথেষ্ট ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়েছে। অনেক খেলাতে ওনাকে বাঙালি বলে ওনাকে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি। বাট স্বাধীনতার পরে উনি আমাদের ক্রিকেট অঙ্গনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। তখনকার বলা হতো, এখন যেমন বিসিবি, তখন বলা হতো বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। উনি ভাইস প্রেসিডেন্টও ছিলেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের, এবং উনি ওয়ারি ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন। ক্রিকেটের পাশাপাশি উনি আবার ইস্ট পাকিস্তান টেবিল টেনিস চ্যাম্পিয়নও হয়েছিলেন একবার। সো এটা আমার কাছেও এখন খুবই অবাক লাগে, একজন ক্রিকেট প্রেমী উনি আবার আরেকটা খুবই ভিন্ন আরেকটি খেলা টেবিল টেনিস, সেটাও আবার উনি খেলতেন, এবং সেটাতেও উনি আবার ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়েছিলেন। আমার দাদা উনি চিকিৎসক ছিলেন, এবং শুধু উনি চিকিৎসকই ছিলেন, উনি সার্জন জেনারেল ছিলেন। আমার দাদি রাজনীতিবিদ ছিলেন, এবং উনি সে সময়কার একজন শিশু রাজনীতিবিদ ছিলেন। দেখা যায় যে রাজনীতি, চিকিৎসা এর বাদেও আমাদের পরিবারে ক্রীড়ার যে চর্চাটা, ক্রীড়া শুধু ক্রীড়া না, ক্রীড়া কিন্তু মানসিক উৎকর্ষতারও একটি জায়গা, ক্রীড়া টিম মেকিংয়েরও একটি জায়গা, ক্রীড়া কামারেড্রিরও একটি জায়গা। কামারেড্রি থেকে আমরা বলতে পারি যে জাতীয়তাবাদের একটি ঐক্যেরও একটি জায়গা। তো আপনি যদি দেখেন ওনার আপন মামা হাইবুল্লাহ বাহার চৌধুরী সাহেব, উনি মোহাম্মডান হয়েও খেলতেন। আমার দাদি হয়তো ওনার ভাইয়ের কিছু প্রতিচ্ছবি ওনার কনিষ্ঠ পুত্রের মধ্যে দেখতে পারতেন, সেই জন্য উনি অ্যাক্টিভলি আমার বাবার এই কি বলবো উৎসাহটাকে উনি সাপোর্ট করেছেন। বেগম রোকের উত্তরসূরি ছিলেন শামসুন্নাহার মাহমুদ। আমরা মনে করি শামসুন্নাহার মাহমুদের অনেক পরের হলেও আমরা তারই উত্তরসূরি। আমরা চাই উনি যে ধারণাটা বহন করেছেন, ওনার সেই রাজনৈতিক জীবন বলেন, শিক্ষা বিস্তার বলেন, উনি যেই ধারণাটা ধারণ করেছেন সেই ধারণাটা আমরা ধারণ করতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সেটিকে আমরা মশালটা এগিয়ে দিতে চাই যে তোমরাও চলো, আমরা তোমাদেরকে সাহায্য করব। চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া বা রাজনৈতিক ক্ষেত্রগুলোতে, রাজনৈতিক একটা বিশাল জায়গা, এই জায়গাটাতেও যে নারীরা একটা ভূমিকা পালন করতে পারে, এইটা হচ্ছে শামসুন্নাহার মাহমুদ আমার মনে হয় সব থেকে বেশি স্থাপন করে দেওয়ার চেষ্টা করেছেন, এবং তার জন্য আমাদের এই জেনারেশনটা অনেক বেশি থ্যাঙ্কফুল তার কাছে। সমাজের আরও অন্যান্য মানুষ যারা আছে বা আমাদের যে সকল শিক্ষার্থীরা আছে, বিশ্ববিদ্যালয় জীবনের গণ্ডিতে এখনো যারা পা রাখেনি, তাদের কাছে বেগম শামসুন্নাহার মাহমুদ সম্পর্কে জানাতে হবে। তার যে অবদান, তার যে কন্ট্রিবিউশন যেটিকে বলছে, সেটিকেই আমাদের বইপত্রের মধ্যে ঢুকানো, কারিকুলামের মধ্যে যদি ঢুকানো যায়, তাহলে একদম রুট লেভেল থেকে, শুধু হলের মেয়েরা না, রুট লেভেল থেকে মানুষ জেনে আসবে যে এইরকম নামে এক ভদ্রমহিলা ছিলেন, তার রাজনীতি, সংস্কৃতি, সাহিত্য, দেশ গঠন, পিছিয়ে পড়া জনগণ সবার জন্য কন্ট্রিবিউশন ছিল, সেইটা উঠে আসবে। আমার দাদু বেগম শামসুন্নাহার মাহমুদকে আমি পেয়েছি শুধুমাত্র জীবনের 60টি বছর, কিন্তু আমার মনে হয় যে আমি অনেক শিখেছি এবং অনেক জেনেছি। দৃঢ় কণ্ঠে উনি অপ্রিয় সত্যি কথাটাও বলে দিতে পারতেন, এটাই ওনার বৈশিষ্ট্য, একটা বড় বৈশিষ্ট্য ছিল। আমরা ভাই বলবেন যে কেউ যেন আঘাত না পায়, কিন্তু বলবেন, উনি চুপ করে থাকবেন না। উনি আরেকটা বিষয় উনি কাজ করছিলেন, সেটা হলো আমাদের মুসলিম আইনে আছে ভাই আর বোনের সম্পত্তি ভাগাভাগিতে 1:2, ভাই দ্বিগুণ পাবে, বোন হাফ পাবে। তো উনি এই বিলের ওপরও কাজ করছিলেন যে ভাই এবং বোন যাতে করে ইকুয়াল শেয়ার পায় তার পিতামাতার সম্পত্তিতে।
আর তার আগে ওনার মৃত্যু হয়, উনি এটা কমপ্লিট করে যেতে পারেনি। তো উনি এমনি খুব পার্সোনালিটির লোক ছিলেন। ওনার বাড়িতে গেলে খুব সীমিত সংখ্যক লোক ছাড়া ওনার সঙ্গে দেখা করা একটু ডিফিকাল্ট ছিল। ওনাকে স্লিপ দিতে হতো, যেমন একটা অফিসে আপনি সেক্রেটারি গেলে স্লিপ দেন, তো ফুপু কিন্তু ওনাকে কেউ দেখা করতে আসলে যদি সেরকম ক্লোজ লোক হয় তাহলে অন্য কথা। তো এইটাই হলো ওনার একটা ইয়ে। তো উনি যেসব কথা বলতেন, ওনার কথাগুলো কিন্তু খুব মেজার্ড কথা ছিল, এবং যেটুকু বলতেন একেবারে মেজার্ড কথা বলতেন। উনি মিটিংয়ে হোক, মিটিংয়ের বাইরে হোক, অন্য কোনো জায়গায় হোক, তো সবাই ওনাকে খুব সমীহ করত, শ্রদ্ধা করত। এইরকম পার্সোনালিটির লোক আমি কিন্তু আর দেখিনি, আমার জীবন দেখিনি। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, এবং মানুষ ওনাকে শ্রদ্ধা করত, অত্যন্ত শ্রদ্ধা করত। যে মূল্যায়নটা আমাদের করা দরকার সেটা হচ্ছে তিনি সমাজে একটা পরিবর্তন আনতে চাচ্ছিলেন। তিনি সমাজসেবক বা সমাজ সংস্কারক এইগুলোতে সীমাবদ্ধ ছিলেন না, রোকেয়াও ছিলেন না, শামসুল নাহার মাহমুদও ছিলেন না। বেগম রোকেয়া সিদ্ধান্ত নিয়ে নয়, ঘোষণা দিয়ে নয়, যে কাজটা করছিলেন, শামসুল নাহার মাহমুদ যে উত্তরাধিকার বহন করছিলেন, সেটা এই পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে, এই দেয়াল ভাঙার বিরুদ্ধে, এই অবরোধ ভেঙে মুক্ত করার বিরুদ্ধে, যেখানে নারী পুরুষ সমান অধিকার পাবে এবং সেই সমান অধিকারের মধ্য দিয়েই সমাজ বিকশিত হবে, যে অংশীদারিত্ব আসবে, যে নিরাপত্তা আসবে, এবং মেয়েরা যে তাদের ওই যে হীনমন্যতা সেইটাতে কাটিয়ে উঠে যেভাবে উৎপাদনে সৃষ্টিশীলতায় অংশ নিতে পারবে, সেইটে সমাজের গোটা সমাজেরই উন্নয়নের কাজ হবে। কাজে মূল্যায়নটা ওইভাবে করতে হবে যে কাজের বিবরণ দিয়ে শুধু নয়, দেখতে হবে যে তাদের তাৎপর্যটা কী।